দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একসাথে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ব্রাজিলে আয়োজিত জি-20 সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার নেয়া উদ্যোগকে স্বাগত জানান। বলেন, এবারের জি-20 সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, জলবায়ু ও ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা। অন্তর্বর্তী সরকার সবার আগে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এজন্য তারুণ্য শক্তি, অর্থনীতি, নতুন ভাবনা ও জীবন ব্যবস্থায় পরিবর্তন আনায় কাজ চলছে। অপব্যয় কমিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। We need to get the foundational principles and actions right. ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনতে আমরা ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। সরকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, এজন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে 3-0 বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। আর সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। এ নিয়ে আরও জানাতে প্রেস ক্লাব থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় যারা অংশ নিয়েছেন, এখন পর্যন্ত আলোচনা থেকে কি সিদ্ধান্ত এসেছে? দেখুন, আজকে মূলত প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম এই যে আয়োজন, সেই আয়োজনটি আসলে করেছে এবং এই আয়োজনে আমরা যেটি আসলে দেখতে পেলাম সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যে নির্বাচন যে সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, আইনজ্ঞ যারা ব্যক্তিরা আছেন, বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, এরকম অনেকেই কিন্তু আসলে এই যে আলোচনা সভা, সেই আলোচনা সভাটিতে আসলে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষ করে আমরা যেটি আসলে যে বক্তাদের যে আলোচনা, সেই বক্তাদের আলোচনার মূল যে কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেল আসলে যেটি আসলে বলেছেন যে এই যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাটি আসলে এসেছে, সেই প্রস্তাবনাটি আসলে যৌক্তিক। এই প্রস্তাবনাটি আসলে কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি কথা বলেছেন। একই সাথে বদিউল আলম মজুমদার তিনিও কথা বলেছেন এবং তিনি বিশেষ করে আসলে যেটি বলেছেন যে এই যে পঞ্চদশ যে সংশোধনীটি আসলে করা হয়েছে, সেই পঞ্চদশ সংশোধনীতে ভুল ছিল এবং এটি তিনি উল্লেখ করেছেন এবং এটি তিনি ব্যাখ্যা করেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে এই যে সংবিধান যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংবিধান সংস্কার হলেই যে সবকিছু আসলে ঠিক হয়ে যাবে। বিশেষ করে এই সংবিধান সংস্কারে অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার যে ফিরে আসবে তা কিন্তু নয়। এবং একই সাথে বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে সংবিধানের যে মৌলিক কাঠামো, এই সংস্কারের মাধ্যমে মৌলিক কাঠামোর পরিবর্তন করাটি আসলে কোনোভাবেই সম্ভব নয়, আর তার উপরে তিনি আসলে জোর দিয়েছেন। এবং একই সাথে বদিউল আলম মজুমদার বলছিলেন যে এই যে সংস্কারটি আসলে করা হয়েছে, সেই সংস্কারের মধ্যে তিনি সংসদের বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যদি 400টি সংসদীয় আসন হয়, সেই 400টি সংসদীয় আসনের মধ্যে 100টি আসন নারী সংসদ সদস্যদের জন্য রাখা যেতে পারে এবং যাদের জন্য 100টি সংসদীয় আসন রাখা হবে তারা যেন প্রকৃত যোগ্যতার ভিত্তিতে, নির্বাচনের ভিত্তিতে আসলে তারা সেই সংসদ সদস্য হতে পারেন, সেই বিষয়টির দিকেও নজর রাখতে হবে, এটি আসলে বলা হয়েছে। আপনাকে বলে রাখি যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরেই এই সংবিধান যে সংস্কারের যে কথা, সংবিধান সংস্কারের যে আলোচনা, এটি বিভিন্ন মহলে কিন্তু আসলে জোর আলোচনা চলছে এবং সেই আলোচনাগুলোর প্রেক্ষিতে
প্রেক্ষিতেই আজকে মূলত এই প্রেস ক্লাবে আজকে যে সংবিধানের যে খসড়া প্রস্তাবনা শীর্ষক যে একটি আলোচনা সভা, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগে এই আলোচনা সভাটি শেষ হয়েছে। এই আলোচনা সভায় আইনজ্ঞ যারা আছেন তারাও এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমরা ব্যারিস্টার সারা হোসেন তিনি এখানে বক্তব্য রাখেছেন এবং তিনিও বেশ কিছু অসঙ্গতি এই সংবিধান সংস্কারটি আসলে কেন করতে হবে সেটি যেমন তুলে ধরেছেন এবং পাশাপাশি তিনি এই বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো এই সংবিধান সংস্কারের যে খসড়া যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় রাখা হয়নি। যেমন সারা হোসেন বলছেন যে মানহানির মামলাটির উপরে তিনি আসলে জোর দিয়েছেন এবং তিনি বলছেন যে বিগত সরকারের সময়ও দেখা গেছে যে মানহানির মামলা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বললে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে কেউ কথা বললে মানহানির মামলা হয়েছে, তবে সেই মানহানির মামলাটি রাজনৈতিক দলগুলো আসলে করেনি। এখন আবার দেখা যাচ্ছে যে খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে কেউ কোনো কথা বললে মানহানির মামলা হচ্ছে, তবে সেটি কিন্তু আবার বিএনপি করছে না। তো সেই জায়গাটিতে সারা হোসেন বলছেন যে এই মানহানির মামলার বিষয়গুলো নিয়ে আর যে সংবিধানের যে সংস্কার হচ্ছে সেই জায়গাটিতে রাখা উচিত ছিল। খসড়া প্রস্তাবনায় মানহানির মামলাটি বিষয়গুলো আনা হয়নি যে মানহানির মামলাটি কারা করতে পারবে। আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবিধান সংস্কার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।